মুকেশ আম্বানি পরিবারের ছেলেমেয়েদের কিন্তু কোনো কষ্ট করতে হয়নি, দারিদ্রতার সাথে লড়াই করতে হয়নি। মুকেশ পরিবারের, আম্বানি পরিবারের ছেলেমেয়েরা কিন্তু বংশগত বড়লোক হলেও এদের কিন্তু কোনো রকম কষ্ট করতে হয়নি। এরা পায়ের ওপর পা তুলে বাপ ঠাকুরদার পয়সায় বসে বসে খেয়েছে। আবার কিন্তু এরা কিন্তু কোনোদিন মানুষের কথা ভাবিনি, সমাজের কথা ভাবিনি, নিজের স্বার্থের কথা ভেবে গেছে। আর এদের জন্যই আমাদের ফোনে 302 টাকা করে মাসে মাসে রিচার্জ করতে হচ্ছে, আমরা ভিখারি হয়ে যাচ্ছি। বলতে গেলে আমরাই কিন্তু তাদের বড়লোক বানিয়েছি। মানে আমরা আমজনতারা, আমরা যদি জিও সিমটা যদি ব্যবহার না করতাম তাহলে আম্বানি একেবারে ভিখারি হয়ে যেত। বলতে গেলে আমাদের কাস্টমারদের টাকায়, আমাদের নাগরিকের টাকায় আমরা যেহেতু 302 টাকা জিও সিম রিচার্জ করি, তাই সেই টাকা দিয়ে কিন্তু সে তার ছেলের বিয়ে দিয়েছে। তাহলে মুকেশ আম্বানির পরিবারের কিন্তু যোগ্যতা নেই বড়লোক হওয়ার, কারণ তাদের মনটা নোংরা, তাদের মনটা নিচু। তারা কখনোই দেশের কথা ভাবেনি, তারা কখনোই সমাজের কথা ভাবেনি, গরিব মানুষের কথা ভাবেনি, এমনকি কোনো মানুষের কথা ভাবেনি। তারা ছিল লোভী, ধূর্ত, ধান্দাবাজ এবং স্বার্থপর, এবং তারা সবসময় বাপ ঠাকুরদার পয়সায় বসে বসে খেয়েছে। তারা কোনো পরিশ্রম করেনি, তারা কোনো কষ্ট করেনি, কোনো সৎকর্ম করেনি, কিছুই করেনি। রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু কোনো কষ্ট করতে হয়নি, কারণ তার বাপ ঠাকুরদা কিন্তু বড়লোক ছিল, জমিদার পরিবারের সন্তান ছিল। তার ঠাকুর দাদা দ্বারকানাথ ঠাকুর জমিদার ছিল, তাকে কিন্তু ব্রিটিশরা রাজা উপাধি দিয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার ছিল, এবং তারা নাকি এক একটা সাংবাদিকতার সাথে যুক্ত ছিল, পত্রিকার সাথে যুক্ত ছিল। সেই পত্রিকাগুলি কি? বঙ্গদর্শন, তখনকার দিনে সেই পত্রিকাগুলি, বঙ্গদর্শন, হ্যাঁ, এক একটার কাজের সাথে যুক্ত ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জমিদারি দেখাশোনার ভার করত, তার সাথে কবিতা লিখত, সাহিত্য লিখত, এবং সে ভালো একটা দেশের জন্য একটা স্কুল তৈরি করেছে, কলেজ তৈরি করেছে, ইউনিভার্সিটি তৈরি করেছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সেখানে সে টিচারের কাজ করত, জব করত। সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক ছিলেন। রবি ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মানে কি, সে কর্ম করেছে, কর্ম করে অর্থ উপার্জন করেছে, সে টিচার হয়েছে। তার বাপ ঠাকুরদা বড়লোক, সেও জমিদারির ভার ছিল, তাই তাকে কোনো কষ্ট করতে হয়নি, মানে দারিদ্রতার মধ্যে দিয়ে যেতে হয়নি। এমন না সে গরিব ছিলেন, তিনি কিন্তু বড়লোক পরিবারের ছেলেমেয়ে ছিলেন, এবং তাকে কোনো রকম কষ্ট করতে হয়নি, পরিশ্রম করতে হয়নি। এবং তাকে যে কবির লেখক হওয়ার জন্য তাকে কোনো সাহায্য নিতে হয়নি। তার কাছে কবিতা লেখার অনেক খাতাপত্র, পেন, কলম সবই ছিল, এবং তা যখন যেটা মনে করতো সেটাই করতে পারতেন। তাই তিনি দেশের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করতে পেরেছিলেন। তার কাছে সামর্থ্য ছিল এবং তার কোনো অভাব ছিল না। তিনি গরিব ছিলেন না, তিনি বড় পরিবারের সন্তান ছিলেন। তাকে কোনো কষ্ট করতে হয়নি, এবং তাকে লেখক খাওয়ার জন্য, সাহিত্যিক খাওয়ার জন্য তাকে কোনো কষ্ট করতেই হয়নি। কষ্ট করতে হয়েছিল মাইকেল মধুসূদন দত্তকে, কষ্ট করতে হয়েছিল কবি জীবনানন্দ দাশকে। কারণ কবি জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত এরা গরিব পরিবারের সন্তান ছিলেন, দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তাই তাদের লেখক সাহিত্যিক হওয়ার জন্য তাদের কষ্ট করতে হয়েছে, দারিদ্রতার মধ্য দিয়ে লড়াই করতে হয়েছে। তার দারিদ্রতার মধ্য দিয়ে লড়াই করে, পরিশ্রম করে, কষ্ট করে তারা সেটাকে লড়াই করে, দারিদ্রতাকে জয় করে কষ্টেই কেষ্ট পেয়েছে, পরিশ্রম করেছে, এবং সৎকর্মের দ্বারা কবি হয়ে, লেখক হয়ে বড়লোক হয়েছে। কিন্তু রবি ঠাকুরের পরিবার কিন্তু বড়লোক ছিল, জমিদার ছিল, তাই তাকে কোনো ছোটবেলার থেকে কোনো কষ্ট করতে হয়নি, ছোটবেলার থেকে তাকে কোনো অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়নি। তাদের নাকি 10-12টা চাকর, আর জমিদার পরিবারের ছেলেমেয়েরা নাকি আগে চাকরদের কাছেই মানুষ হতো। রবি ঠাকুরের জীবন কাহিনীতে জানা যায় যে রবি ঠাকুর চাকর পাকরদের কাছেই বড় হয়েছে, মানুষ হয়েছে, কোন রকম অভাব অনটন ছিল না, তাই তিনি লেখক হয়েছে। সেরকম মুকেশ আম্বানি ছেলেমেয়েরা কোনো কাজকর্ম করতে হয় না, পায়ের উপর পা তুলে
দিব্যি আমাদের জনগণের টাকা খেয়ে, জনগণের টাকা আমাদের জিও রিচার্জ 302 রিচার্জ করে তারা তাদের মানে পকেট ভরতে বড়লোক হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ধনী হচ্ছে তারাই যারা গরিব দুঃখী হয়েও দারিদ্রতার সাথে লড়াই করে, দারিদ্রতাকে জয় করে, দারিদ্রতার সাথে মধ্য দিয়ে তাদের ট্যালেন্ট প্রতিভার দ্বারা বড়লোক হয়েছে, তারাই প্রকৃতপক্ষে বড়লোক। এবং সেই সমস্ত ধনী, সেই সমস্ত জমিদার বাড়ির ছেলেমেয়েরা বড়লোক যারা দেশের কথা ভেবেছে, সমাজের কথা ভেবেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রকৃতপক্ষে বড়লোক, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রকৃতপক্ষে সৎ ধার্মিক। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার বাপ ঠাকুরদা যতই বড়লোক হোক, সে অবশ্য মানে অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়নি, তাকে কোনো দারিদ্রতার মধ্যে লড়াই করতে হয়নি, কষ্ট করতে হয়নি। কিন্তু সে কিন্তু সমাজের কথা ভেবেছে, দেশের কথা ভেবেছে, সে জনকল্যাণের কথা ভেবেছে। না হলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন তৈরি হতো না। তিনি শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন কিসের জন্য? আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য, মানুষের শিক্ষার জন্য, দেশের সেবার জন্য। তাই তিনি প্রকৃতপক্ষে বড়লোক হতে পারেন। তিনি সৎ ধার্মিক শিক্ষিত, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মনটা পবিত্র ছিল। তিনি দেশের জন্য গান রচনা করেছেন, তিনি দেশ স্বাধীনতার কথা ভাবতেন, তিনি দেশের কথা ভাবতেন, এবং তিনি মানুষের শিক্ষার কথা ভাবতেন, মানুষের পড়াশোনার কথা ভাবতেন। তিনি দেশের জন্য, দেশের অর্থনৈতিক থেকে তিনি কিন্তু প্রকৃতপক্ষে সৎ ধার্মিক শিক্ষিত, এবং তিনি বড়লোক হওয়ার যোগ্যতা রাখেন। যেমন রতন টাটা যদি বড়লোক পরিবারের ছেলেমেয়ে হয়, তবু রতন টাটা কিন্তু তার বোন, তার সৎ কর্মের দ্বারা, তার শিক্ষিত, তার সুন্দর মানসিকতার দ্বারা, তার মানবতা আছে, সে প্রকৃত মানুষ, তার মনটা পবিত্র, বড় মন, উদার মন, সে সৎ বলে সে রতন টাটা যতই বড়লোক হোক না কেন, সে যেহেতু সৎ, উদার মন, তার মানসিকতা ভালো, সে নিজের সৎ কর্মের দ্বারা, তার প্রতিভার দ্বারা, ট্যালেন্টের দ্বারা সে বড়লোক হতে পেরেছে, এবং সে প্রকৃতপক্ষে বড়লোক। কিন্তু যে সমস্ত বড়লোকরা অসৎ পথে যায়, দুর্নীতি করে, যে সমস্ত বড়লোকরা সবসময় বাপ ঠাকুরদার পয়সায় বসে বসে খায়, বেকার হয়ে ভাবে আমার বাপ ঠাকুরদা বড়লোক, আমাকে কিছু করতে হবে না, আবার ফুটানি মারে, অহংকার দেখায়, এবং অন্য গরিব পরিবারের ছেলে মেয়ে স্বপ্ন দেখে হিংসা করে, এবং সমাজের কথা ভাবে না, মানুষের কথা ভাবে না, নিজের স্বাস্থ্যের কথা ভেবে যায়, তারা কখনোই বড়লোক হতে পারে না, এবং তাদের মনটা ডুবলো, তার প্রকৃতপক্ষে গরিব। যেমন মুকেশ আম্বানি। এবার আপনি যদি মুকেশ আম্বানির মতো হতে চান, তাহলে আপনিও সেই অশিক্ষিত। বড়লোক হতে গেলে আপনাকে রতন টাটার মতন হতে হবে, বড়লোক হতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন হতে হবে, বড়লোক হতে গেলে আপনাকে সেই সমস্ত ধনীদের মতন হতে হবে যাদের মনটা বড় লোক, যারা সমাজের কথা ভেবেছে, মানুষের কথা ভেবেছে। বড়লোক হতে গেলে আপনাকে সেই সমস্ত গরিব হতে, তার সাথে লড়াই করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। বড়লোক হতে গেলে আপনাকে মাইকেল মধুসূদন দত্তের মতো, কবি জীবনানন্দ দাশের মতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন, তাদের মতন চলে, তাদের গরিব দুঃখী দারিদ্রতার মধ্য দিয়ে বড় হতে হবে। আপনাকে গরিব দুঃখীর মধ্যে দিয়ে বড় হয়ে, গরিব দুঃখীকে জয় করে, গরিব দুঃখীদের মর্ম বুঝে, আপনাকে পরিশ্রম করে, আপনাকে কষ্ট পেয়ে পরিশ্রম করে, লড়াই করে, সৎকর্ম করে, আপনার প্রতিভার দ্বারা আপনাকে বড়লোক হতে হবে, তবেই আপনি বড়লোক হবেন। আর যদি মনে করেন তাহলে আপনি বংশগতভাবে বড়লোক, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি বংশগতভাবে বড়লোক হন, তাহলে আপনি যদি মনে করেন যে আপনি আপনার বাপ ঠাকুরদা বড়লোক, ধনী বলে আপনি ধনী হবেন, তাহলে আপনাকে রতন টাটার মতন হতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন হতে হবে, তবেই আপনি বড়লোক হতে পারবেন। না হলে আপনি বড়লোক হতে পারবেন না, আপনার বাপ ঠাকুরদা যতই বড়লোক হোক না কেন। আর ধনী আর গরিব পরিবারের ছেলেমেয়ে যদি লড়াই করে, সংগ্রাম করে, কষ্ট করে, পরিশ্রম করে, প্রতিভার দ্বারা অলিম্পিক জিতে আনে, গোল্ড মেডেল জিতে আনে, তত সে ঈশ্বরের কৃপায় বড়লোক হয়েছে না, এটা তো আপনার খুশি হওয়ার কথা। বুঝতে পারলেন? হ্যাঁ, এটা আপনি হয়তো বলছেন যে গরিব পরিবারের ছেলেমেয়েদের নাকি যোগ্যতা নেই, তাদের ফুটানি বেশি, রাতারাতি তারা বড়লোক হয়ে যায়।
হ্যাঁ, তাহলে আপনি এই সঠিক কথা বলুন যে গরিব পরিবারের ছেলে মেয়ে যদি রাজনীতিতে নামে, নেতা মন্ত্রী হয়, তাহলে সে দুর্নীতি করে টাকা দিয়ে বড়লোক হয়, সেটা তাদের যোগ্যতা ছিল না। আপনি এই কথা বলুন। আপনি যখন বলবেন কোনো কথা, তখন পুরোপুরি এই সঠিক কথা বলুন যে গরিব পরিবারের ছেলে মেয়েদের যোগ্যতা নেই বড়লোক হওয়ার, তার রাতারাতি বড়লোক হয়ে গেছে। এর অর্থ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন যে সেই ধনী, সেই গরিব পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে নেমে নেতা মন্ত্রী হয়ে, দুর্নীতি হয়ে, তোলাবাজি করে, বেআইনি পথে গিয়ে অর্থ উপার্জন করেছে, তাই তাদের যোগ্যতা ছিল না বড়লোক হওয়ার। এটাই সঠিক কথা বলুন না, আপনি এই সঠিক কথা বলুন যে গরিব পরিবারের কোনো ছেলে মেয়ে রাজনীতিতে নেমে নেতা মন্ত্রী হয়ে, কারণ লঙ্কায় যে যায় সেই রাবণ হয়, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়, রাজনীতিতে নেমে সে অসৎ পথে গিয়ে বেআইনিভাবে, যোগ্যতা ছিল না, অবৈধভাবে অর্থ দিয়ে বড়লোক হয়েছে। কিন্তু আপনি সেটা বলছেন না, আপনি শুধু বলে যাচ্ছেন যে গরিব পরিবারের ছেলেমেয়েরা বড়লোক হয়ে গেছে, এটা উচিত ছিল না, গরিব পরিবারের ছেলেমেয়েরা হঠাৎ করে বড়লোক হয়ে যায়, এদের নাকি অহংকার বেশি, এদের যোগ্যতা নাই। তার মানে কি, আপনি যখন দেখছেন যে গরিব পরিবারের ছেলেমেয়েরা সৎ ধার্মিক, গরিব পরিবারের ছেলেমেয়েরা দারিদ্রতার সাথে লড়াই করছে, আপনি যখন দেখছেন গরিব পরিবারের ছেলেমেয়েরা দারিদ্র, অভাব, অনটনের মধ্য দিয়ে যাচ্ছে, লড়াই করছে, কষ্ট করে পরিশ্রম করে রোজগার করছে, আপনি যখন দেখছেন যে গরিব পরিবার, দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা কষ্ট করে, পরিশ্রম করে, কষ্টে কেষ্ট করে, অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়ে তাদের প্রতিভা, তাদের যোগ্যতা, ট্যালেন্টের দ্বারা, সৎকর্মের দ্বারা, ঈশ্বরের কৃপায় বড়লোক হয়েছে, তখন আপনি তাদের সুখ স্বপ্ন দেখে হিংসা করছেন। হিংসা করে আপনি এই সমস্ত ভুলবার কথা বলছেন। কিন্তু আপনি যদি সঠিক কথা বলতে চান, তাহলে আপনি এই সঠিক কথা বলুন না যে সমস্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা নেতা মন্ত্রী হয়, রাজনীতিতে নামে, নেতা মন্ত্রী হয়ে দুর্নীতি করে, তোলাবাজি করে, অসৎ উপায়ে বেআইনিভাবে অর্থ উপার্জন করে বড়লোক হয়, সেটা সব থেকে খারাপ, কারণ তাদের যোগ্যতা ছিল না বড়লোক হবার, এদের অহংকার বেশি। অর্থাৎ কোনো গরিব পরিবারের ছেলেমেয়ে যদি নেতা মন্ত্রী হয়ে যায়, রাজনীতিতে নামে যায়, অসৎ উপায় দুর্নীতি করে অর্থ উপার্জন করে, তাদের অহংকারটা বেশি। আপনি সঠিক কথা বলুন। আবার আপনি এটা বলুন যে মুকেশ আম্বানির পরিবারের ছেলেমেয়েদের যোগ্যতা নাই বড়লোক হওয়ার। আপনি এটা বলুন যে রতন টাকার যোগ্যতা আছে, রতন টাকা সৎ, ধার্মিক, পবিত্র। আপনি পজিটিভ চিন্তা করুন। তো বন্ধুরা, বোঝা গেল প্রকৃতপক্ষে কে ধনী আর কে গরিব। আর যারা এই সমস্ত ভুলবার কথাবার্তা বলে, সে সবচেয়ে বেশি গরিব, কারণ টাকা দিয়ে তো আর বড়লোক বিচার করা যায় না। যার পবিত্র মন আছে সেই প্রকৃতপক্ষে ধনী। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নেক্সট টাইম আমি আলোচনা করব দান নিয়ে, মানে সৎ পাত্রে দান করা উচিত, অসৎ পাত্রে দান, দান মুক্ত হস্তে পবিত্র মনে করা উচিত। তো বন্ধুরা, যদি কোনো বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। যার ভালো লাগে না সে অ্যাভয়েড করতে পারে, ইগনোর করতে পারে, খবরদার কোনো কাঠি করবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।